নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনা একটু ভিন্নধর্মী, কারণ আজকে কিন্তু আমি একা নই। আজকে আমাদের মধ্যে রয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, আপনাদের এবং আমিও যে কয়েকটা সিনেমা দেখেছি, ভীষণ পরিচিত, ভীষণ প্রিয় একটি মুখ, জনপ্রিয় একজন মানুষ, রাজু মজুমদার। আমাদের প্রিয় রাজুদা, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের ঋষিবাণীর স্টুডিওতে। রাজুদাকে স্বাগত জানাবো এবং জ্যোতিষ সম্পর্কিত বর্তমান পরিস্থিতি, জ্যোতিষের গভীরতা, এই সমস্ত বিষয় নিয়ে বহু মানুষের মনে বহু প্রশ্ন, এবং সাধারণ সমাজের একজন প্রতিনিধি হিসেবেই আমরা আজকে রাজুদাকে পেয়েছি, বলা যেতে পারে চেয়েছি, যে আপনাদের বা সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্ন, তার কিছু উত্তর যেটা জ্যোতিষের মাধ্যমে দেওয়া সম্ভব, সেই ধরনের খোলামেলা আলোচনা করবার জন্যই আমরা আজকে দাদাকে পেয়েছি আমাদের মধ্যে। দাদা, মোস্ট ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন লাগছে বলে? ভীষণ ভালো। মানে এর আগেও তো বহু আলোচনা হয়েছে বহু বিষয় নিয়ে। ওই যে বলছি যে প্রচুর প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সদুত্তর খোঁজার জন্যেই আর কি এই প্ল্যাটফর্ম। তো আমার তো এই প্রশ্নগুলো অলওয়েজ মাথায় আসে, ঘোরে, এবং সেই সুবাদেই আজকে আবারও এসে গেছি। এক সময় তো ভারতের বাংলাদেশ একটা বিশাল বড় এলাকা ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এইসব নিয়ে একটা বৃহত্তর বাংলা ছিল। পরবর্তীতে রাজনৈতিক কারণে তার ভাগ হয়েছে। কিন্তু বর্তমানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের ভাষাগত দিক থেকে বা সাংস্কৃতিকগত দিক থেকে আমাদের অনেক মিল। টেস্ট, খাওয়া দাওয়া ভীষণই মিল, কিন্তু মাঝখানে ওই একটা আমরা যারা অরিজিনটা পূর্ববঙ্গ থেকে রয়েছে, আমি বরিশালের। মিটু, ও অসাধারণ। এখনও আমরা এখন অনেকটা কম হয়ে গেছে, কারণ আমার ঠাকুমা দাদু যখন বেঁচে ছিলেন তখন তাদের সঙ্গে তারা তো ওই বাঙাল বরিশালের, খাইছিস গেছিস করছিস, তো আমি ভালো বলতে পারি। আমি এখনও আমার অনেক বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে খুব মিষ্টি লাগে আর কি। ওই অদ্ভুত চালচিয়া কাজ, একদম। হ্যাঁ, এবং খুব তো ওই আর কি বলছি, ভাষাগত দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, পোশাক পরিচ্ছদ বলুন, খাবার দাবার বলুন, সেই কচু শাক, হ্যাঁ, ইলিশ মাছ, এরকম বহু জিনিস আছে যে এরকম আছে। ফলে ওইটা একটা অদ্ভুত ফিলিং হয়। কিন্তু বর্তমান পূর্ববঙ্গের অবস্থা তো দেখছি খুবই বেশ অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এইটা কি আপনার জ্যোতিষশাস্ত্রের ইয়েতে এটা কি পূর্ব নির্ধারিত ছিল? এই প্রসঙ্গে বলি, আমরা এই বিষয় নিয়ে এর আগেও ভিডিও করেছি। কিছু বিষয় পূর্ব নির্ধারিত থাকে, আর কিছু বিষয় উপস্থিত মানুষজনরা সৃষ্টি করে। কিছু ইভেন্ট তৈরি হয়, আর কিছু ঘটনা ঘটে। এর আগে আমরা বেশ কিছু ভিডিওতে ডিসকাস করেছি, বাংলাদেশকে আমি মীন রাশির দেশ বলে অভিহিত করি, যেহেতু মূলত নদী প্রধান দেশ এবং একটা দিক সাগরের সঙ্গে কানেক্টেড। জল পথ এখানে একটা খুব ভাইটাল পরিবহনের মাধ্যম হিসেবে এখানে। মাঝখানে একটা জিনিস বলি, বরিশাল সম্ভবত, আমি যদি খুব ভুল না বলি, শালমিন নদী। হ্যাঁ, নদীর আর কি জায়গা বলি, ওইটা নিয়ম তাই। এবং আমার মামা বাড়ি বরিশালে এখনও রয়েছে। আমি যতবার গেছি সেখানে কিন্তু জলপথেই গেছি। আচ্ছা, হ্যাঁ, চট্টগ্রাম হয়ে নদীপথে বরিশাল এরকম, বা খুলনা হয়ে স্টিমারে বরিশাল, এরকম আমি গিয়েছি। তো ফলে ওই জলপথ যাত্রা, এই যে ফ্যাক্ট, যেখানে চাষ আছে, মানুষের মধ্যে আতিথেয়তা রয়েছে, মানুষের মধ্যে সফটনেস রয়েছে, এই ক্ষেত্রটাকে আমরা মীন রাশির সঙ্গে কানেক্ট করতে পারি। তো এই মুহূর্তে মীন রাশিতে শনিদেব তিনি প্রবেশ করেছেন, এবং মীন রাশির উপর দিয়ে রাহুর একটা প্যাসেজ ঘটেছে। তো রাহু মানেই উগ্র চিন্তা ভাবনা। তো এই ঘটনাটা তখনই ঘটেছে, এই যে বাংলাদেশে একটা অভ্যুত্থান ঘটলো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ ভালো নেই।
এই ব্যাপারটাতে কোনো সংশয় নেই। বাংলাদেশ একটা আবদ্ধ অবস্থায় রয়েছে, তাদের অর্থনীতি ডিস্টার্বড। আমাদের সঙ্গে তো সরাসরি যোগাযোগ নেই, আমরা খবরের কাগজে পড়ি, ক্লায়েন্টদের কাছ থেকে শুনি। হিন্দু মুসলিম উভয় ধর্মেরই ক্লায়েন্ট রয়েছেন, এরকম নয় যে বাংলাদেশে শুধু হিন্দু ক্লায়েন্ট, প্রচুর মুসলিম ক্লায়েন্ট, এবং মোটামুটি বলা যেতে পারে প্রতিদিন অন্তত একটি বাংলাদেশের ক্লায়েন্ট থাকেন, তারা আসেন। জাস্ট গতকাল বুধবার আমার চেম্বার ছিল, সেখানেও বাংলাদেশ থেকে একটি ছেলে এসেছিল, তীর্থ ভিসায় এসছে। এখন ভারতবর্ষে আসতে গেলে, ঘুরতে গেলে, এরকম আমি দেখেছি আমার ক্লায়েন্টরা আসতো বিয়ের মার্কেটিং করে যেত নিউ মার্কেট থেকে, সেইখানে এখন তীর্থ আর রোগ, মানে হয় ভগবানকে দেখবো অথবা ভগবানের কাছে যাব, এরকম কিছু একটা অভিসন্ধি না থাকলে পরে কিছুতেই ভারতবর্ষে প্রবেশ করা যাচ্ছে না। অন্যান্য দেশের ক্ষেত্রেও এই অবস্থা। ফলে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ ভালো নেই, এবং মীন রাশিতে রাহু প্রবেশের সাথে সাথেই এটা ঘটতে শুরু করেছে। রাহু মীন রাশি থেকে বেরিয়ে এসেছে, এখন শনি রয়েছে, ফলে আস্তে আস্তে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। এটা বলা যেতে পারে যে ধীরে ধীরে আমরা একটা তুলনামূলকভাবে একটু স্থিতিশীল একটা সিচুয়েশন, তার দিকে আমরা এগোতে চলেছি। আচ্ছা, মানে আপনি বলছেন যে মানে একটা দেশ তার অবস্থানগত কারণে বা আরও সব কারণে তারও একটা রাশি হয়, রাশি প্রভাবিত। রাশি প্রভাবিত। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে রাশি প্রভাবিত একটা দেশ এবং তার সঙ্গে ইন্টারাক্ট করে সেই দেশের জনসাধারণ নেতৃত্ব, তাদের কি রাশি বা আছে সেটাও এফেক্টিভ। এই ক্ষেত্রে সরাসরি ধরুন বাংলাদেশে 12 কোটি লোক থাকেন, তো 12 কোটি মানুষের প্রত্যেকের রাশির সঙ্গে বাংলাদেশের কানেকশন থাকবে এরকম নয়। এক্ষেত্রে এই জায়গাটাকে আমরা ভৌগোলিক অবস্থা এবং ভৌগোলিক প্রভাবের রেসপেক্টে বিচার করি, যে এখানে নদীনালা কীরকম রয়েছে, এখানকার প্রকৃতি কেমন, এখানে জলবায়ুর অবস্থা কীরকম। হ্যাঁ, যেমন এখানকার জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ। তো এক্ষেত্রে স্টাডি করে আমি রিয়েলাইজ করেছি যে বাংলাদেশের সঙ্গে আমি মিনকে কানেক্ট করব। আচ্ছা, আবার ভারতবর্ষকে যেমন মকর রাশি প্রভাবিত বলা হয়, কিন্তু এখন যদি দুটো রাশিকে আমরা কম্পেয়ার করি, দুটো দেশকে আমরা কম্পেয়ার করি, ভারত আর বাংলাদেশ, এই ক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্ব বেশ কিছুটা ভারতের সঙ্গে কানেক্টেড। ইনফ্যাক্ট জল, সেটাও ভারতের ওপর দিয়েই বেশিরভাগটা প্রবাহিত হতে আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে ভারতকে আমরা, বাংলাদেশকে যদি আমরা মিন ধরি, ভারতবর্ষকে সেই ক্ষেত্রে আরেকটু মকর, সিংহ এই ধরনের রাশি হিসেবে আমরা ট্রিট করব বাংলাদেশের রেসপেক্টে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি যেটা শুরুতেই মানে জানতে চাইছিলাম যে এই যে ফলে আমরা যে ওই রাশির প্রভাবে আছে, তার মানে সেই জায়গা থেকে একটা প্রবণতা থাকে আর কি, যে এরকম হতে পারে। হ্যাঁ, পজিটিভলি হতে পারে। মানে সেটা ওই 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 চক্র যেমন বর্তমান যে রাশিচক্রের অবস্থা, মীন রাশিতে শনি রয়েছে। এতদিন শনি বক্রী হয়েছিল, লাস্ট 28শে নভেম্বর শনিদেব মার্গী হয়েছেন। এরপরে বৃহস্পতির প্রভাব, পূর্ণ প্রভাব, সেটা আমরা দেখতে পাবো মার্চ মাসের 11 তারিখের পর থেকে। বৃহস্পতি তিনি মিথুন রাশিতে মার্গী হবেন। জুন মাসের 31 তারিখে মিথুন থেকে বৃহস্পতি কর্কটে আসবেন, এবং এই টাইমে বাংলাদেশে ইলেকশন হবে। বাংলাদেশে ইলেকশনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন, এবং ভেতরের অবস্থা, বাইরের প্রভাব, এই সমস্ত কিছু মিলিয়ে আলটিমেটলি বাংলাদেশকে ইলেকশনের পথে হাঁটতে হবে। এবং ইলেকশন মানেই একটা স্থিতিশীল অবস্থা, একটা ভালো সিস্টেমের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। হতে পারে ঘটনাটা ডিস্টারবেন্সের মধ্য দিয়ে হলো, কিন্তু আলটিমেটলি তার যে রেজাল্ট, যেমন আমরা যদি ফরাসি বিপ্লব দেখি, তাহলে এই বিপ্লব হয়েছিল রক্তক্ষয়ী, কিন্তু আলটিমেটলি সেই রক্তক্ষয়ী বিপ্লবের পরবর্তীকালে সেখানে কিন্তু একটা স্টেবিলিটি আসলো, এবং আজকের দিনে দাঁড়িয়ে ফ্রান্স অন্যতম উন্নততর একটা দেশ তাকে হিসেবে ট্রিট করা যেতে পারে। এরকম প্রত্যেকটা বিপ্লব মানেই সেখানে কিছু ক্ষয় হবে, উন্নয়নের আগে সেখানে কিছু ডিস্টারবেন্সেস আসবে। তো এগেইন ডিস্টারবেন্স, এবং তার মধ্যে প্রতি মুহূর্তে উন্নয়নের বীজ, এটা খুঁজে বার করা। মানুষ একদিন রিয়েলাইজ করবে যে আমি এটা ভুল করেছিলাম, এবার আমাকে বেরিয়ে আসতে হবে, এই সিস্টেমকে চেঞ্জ করতে হবে। সিস্টেম সবসময় এই চেঞ্জকে বাধা দেবে। প্রত্যেকটা সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্য আমাকে ধরে রাখবো, আমি নিজেকে ধরে রাখবার চেষ্টা করব। যেমন আমাদের ইমিউনিটি সিস্টেম রোগকে বাধা দেয়, রোগ আমাদের শরীরকে পরিবর্তন করতে চায়, ইমিউনিটি সিস্টেম সেটাকে বাধা দেয়। তেমনি প্রত্যেকটা পলিটিক্যাল সিস্টেমের একটা
ইন্ট্রিনসিক ইমিউনিটি সিস্টেম রয়েছে, এই সিস্টেম বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে। তারা সবসময় চেষ্টা করবে যে আমরা যে অবস্থাটা একটা কিছুটা এখন বলা যেতে পারে অসাংবিধানিক অবস্থার মধ্যে রয়েছি, আমরা কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছি। এবার এই অনিয়ন্ত্রণের যে মজা, কিছু লোক তো সেটাকে উপভোগ করছে, মহা আনন্দে রয়েছে তারা। এবার তারা অপোজ করবে যে নতুন সিস্টেম আসুক, কিন্তু যেন সিস্টেমটা আমাদের মতোই হোক। মানুষ পরিবর্তনের স্বাদ পেয়েছে, তারা আবার পরিবর্তনের চেষ্টা করবে। এই করতে করতে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট হবে। নেগেটিভিটি সেটাও ওয়ান কাইন্ড অফ পজিটিভিটি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষজনকে মনে রাখতে হবে। এখন আমি বাংলাদেশের ক্লায়েন্টদের মধ্যে বেশিরভাগের ক্ষেত্রে দেখতে পাই, তাদের মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমরা দেশ ছেড়ে চলে যাব। হ্যাঁ, বারবার প্রশ্ন করছে যে বিদেশে সেটেল হওয়া যাবে, বাইরে গিয়ে কোনোভাবে সেটেল হতে পারবো। এবং অদ্ভুতভাবে একটা দালাল চক্র, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছে। কিছু না কিছু চাকরি দিয়ে তারা মানুষকে নিয়ে যাবে অন্য দেশে, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিজে নিয়ে যাচ্ছে, ভারতে নিয়ে আসছে। বহু বহু মানুষ তারা কিন্তু আসছেন, সোজা পথে নয়, বাঁকা পথে। এর মধ্যে কিছু মানুষ তারা টাকা দিচ্ছেন কিন্তু আর যেতে পারছেন না, বলছে তোমার ভিসা বাতিল হয়ে গেছে, তোমার এটা হয়েছে। এবং যারা কাজটা করছেন তারা এতটাই ইনফ্লুয়েন্সিয়াল যে তাদের কিছু বলাও যাচ্ছে না, টাকাটা নিয়ে নিয়েছেন, আর কিছু বলার নেই। এবং এই ক্লায়েন্টগুলো তখন ধনে প্রাণে নিঃস্ব, জমি লিখে দিয়েছে, বলছে তোমাকে করিয়ে দেবো, জমি বিক্রি হচ্ছে না, বলছে ঠিক আছে জমি লিখে দাও, আমি ব্যবস্থা করে দেবো। জমি সেল ডিড করে দিচ্ছে ওর নামে। সেল ডিড করে দেওয়ার পরে সে এবার কাজটার জন্য এগিয়েছে কিছুটা, ভিসা রিজেক্টেড হয়েছে। হ্যাঁ, সে এখন না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে, এরকম একটা সিস্টেমের মধ্যে রয়েছে। তো এই যে অরাজকতা চলছে, অবশ্যই আমি বলবো অরাজকতা চলছে, কারণ আমি তো ওই দেশের লোক নই, আমি ওই দেশেও নই, কিন্তু ওখানকার লোকজনরা যখন এই ধরনের বিপদে পড়ে আমাদেরকে জিজ্ঞেস করছেন যে কি হতে পারে, তখন কিছুটা হলেও ইনভলভড হয়ে যাচ্ছি। এই ঘটনার আগে বাংলাদেশে গিয়েছি, একটা শনি মন্দির উদ্বোধন করতে আমি বাংলাদেশে গিয়েছিলাম, চট্টগ্রাম শহরে। সেখানে আমি গিয়ে দেখি প্রায় 10,000 লোক আমার বক্তব্য শুনছে। শনি এবং শনিদেবের মাহাত্ম্য নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো এই মানুষগুলো যে শুনছে এবং তাদের বিভিন্ন প্রশ্ন, জ্যোতিষ সম্পর্কে, পৌরোহিত্য সম্পর্কে, ন্যায় নীতি সম্পর্কে, ধর্মের গুরু তত্ত্ব সম্পর্কে, এই যে বহু প্রশ্ন এবং বহু কনফিউশন, আমি তার উত্তর দিয়েছি। আমি আপ্লুত হয়েছি, 10,000 লোক বসে বসে আমার কথা শুনছে, আমার অদ্ভুত লেগেছে। কিন্তু সেখানেও আমি দেখেছি কিছু মানুষ তারা আমাকে স্বাগত জানিয়েও আমি কিছু জানি না বা আমি কম জানি এটা প্রতিপন্ন করার চেষ্টা করছেন। সেই যে সিস্টেম কন্টিনিউয়াসলি চেষ্টা করছে নিজেকে রিস্টোর করবার, আর পরিবর্তন সেটা চাইছে সেই সিস্টেমকে সরিয়ে নিজের জায়গা তৈরি করবার। এই টাসল একদিন জয়লাভ হবে এবং পজিটিভিটি বা শুভত্ব বা শুভ শক্তি তারা সামনে আসবে। যদি না আসে তাহলে সমূহ বিপদ। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, 12 বছর পরে সম্পূর্ণ পূর্ণ শক্তিতে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, তাই একজন জ্যোতিষ চর্চাকারী হিসেবে, শাস্ত্রের একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়। পাকিস্তানের যে মাটি, পাকিস্তানের যে উগ্রতা, সেটা কিন্তু বাংলাদেশ অ্যাডপ্ট করতে পারবে না। মানসিকভাবে পারলেও ফিজিক্যালি কিন্তু অবশ্যই ডিফারেন্স রয়েছে। পাকিস্তানের যে মানুষরা, তাদের শারীরিক গঠন অনেক স্ট্রং। বাংলাদেশ কিন্তু শান্তিপূর্ণ দেশ। কিছু সময়ের জন্য এরা উত্তেজিত হয়ে উঠতে পারে, কিন্তু তারপরে এদেরকে আলটিমেটলি শান্তি খুঁজতে হবে। তাই শান্তির পূজারী একটা দেশ হিসেবে আমরা এক্সপেক্ট করব যে দেবগুরু বৃহস্পতি কর্কটে ঢুকছে 31 জুন, এখানে থাকবে অক্টোবর মাস পর্যন্ত। তার মধ্যে ইলেকশন হবে এবং স্টেবল সিচুয়েশন আসবে, যেখানে হিন্দু হোক মুসলিম হোক, যারা শান্তি পছন্দ করে তারা তাদের শান্তির দেশ সেটা খুঁজে পাবে। এবং কবি যে লিখে গিয়েছেন, ওরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই বিষয়টা কিন্তু দুপক্ষই অনুভব করতে পারবে। মাইনরিটি মেজরিটি যাই হোক না কেন, এ ভাববে ও আমার ভাই, ও ভাববে এ আমার ভাই, এই সিচুয়েশনটা ফিরে আসবে। এই বিষয়ে কিন্তু আমরা নারীর একটা সম্পর্ক আমারও আছে, আপনারও আছেন, আমরা বরিশাইল্লা। তো এই যে এই সম্পর্কটার সূত্রে একটা মায়া কোনো না কোনোভাবে রয়েছে। কেন রয়েছে জানি না, অবশ্যই আমরা ভারতীয়, পূর্ণ মাত্রায় ভারতীয়, কিন্তু তাহলেও মনে হয় যে প্রতিবেশী ভালো থাকুক।
একদম মানে এটা 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 আমিও ভীষণভাবে বিশ্বাস করি। মানে আমার অনেক টাকা হলো, আমার অনেক বড় বাড়ি হলো, হ্যাঁ, অনেক বিলাসবহুল হলো, কিন্তু আমার পাশের যে আছে সে যদি খারাপ থাকে, আমি কখনোই ভালো থাকতে পারবো না। সেটা Exactly. মানে মানসিকভাবে তো একদমই পারবো না। তো সেই জন্য মানে আমার পাশের জন যদি খারাপ থাকে, তা আমিও মানে খারাপই থাকবো আর কি। ফলে সে ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো সেই জায়গা থেকে তাহলে মানে এটার থেকে যে নিষ্কর্ষ বেরোলো আর কি, যে আগামী মানে 2026-এর মাঝামাঝি সময় আর কি, মানে জুন, তাই তো, জুন, তারপর থেকে একটা স্থিতাবস্থা আসবার, মানে তার আগে থেকে প্রসেসটা শুরু হবে, মানে ওই পিরিয়ডটা থেকে স্থিতাবস্থা আসবার চান্স সমূহ অনেকটা বেশি। সম্ভাবনা রয়েছে আর কি। তাহলে সেক্ষেত্রে মানে এইবারে তো এটা তো মানে আপনার প্রেডিকশন বলছে, বা আপনি আপনার জ্যোতিষ চর্চার জায়গা থেকে আপনি এটা বলছেন। এবার ওপারে যারা আছেন মানে আমাদের, তাদের জন্য মানে আপনার যদি কিছু মানে মেসেজ। মেসেজ বলতে আমরা সমস্ত জ্যোতিষ সমাজ, পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষীয় ব্যক্তিবর্গ সবার হয়েই যদি আমি বলতে চাই, হ্যাঁ। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে বলবো যে নিজের উপরে ভরসা রাখতে হবে এবং ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে। নিজেদের ভালো থাকার চেষ্টা নিজেদেরকে করতে হবে এবং কিসে আমি ভালো থাকবো সেটাকে উপলব্ধি করতে হবে। কে আমার বিপদ, কার কাছ থেকে আমার সংশয় রয়েছে, কে আমাকে সমস্যায় ফেলতে পারে, কার দিক থেকে আমি ডিস্টার্বড হতে পারি, আদৌ কি আমার সমস্যা রয়েছে আমার প্রতিবেশী ভাই বা বোনের কাছ থেকে, আদৌ কি আমি অন্য কোথাও গিয়ে হ্যাপি থাকবো। এই ধরনের বহু প্রশ্ন মানুষ যখন টাফ সিচুয়েশনে পড়ে, বহু মানুষ রয়েছেন তারা এই বাংলাদেশের বিভিন্ন পার্টি রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, বিএনপি রয়েছে, বহু মানুষ রয়েছেন তারা এই আওয়ামী লীগকে সাপোর্ট করেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলা যেতে পারে পূর্বতন বা প্রাক্তন, কিন্তু ওনার প্রধানমন্ত্রিত্ব যে প্রসেসে চলে গিয়েছে, এই ব্যাপারটা সম্ভবত সাংবিধানিক নয়, যদিও ওদের সংবিধান নিয়ে চর্চা করা আমাদের এখতিয়ার বহির্ভূত, কিন্তু আমি ওনার কুণ্ডলী খুব ভালোভাবে দেখেছি। তো ওনার কুণ্ডলী দেখার সূত্রে আমি যেটা রিয়ালাইজ করেছি যে উনি কিন্তু হেরে যাওয়া বা ছেড়ে দেওয়া পার্সোনালিটি নন। তো ওনার মধ্যে আরেকটা ব্যাপার দেখতে পাওয়া যাবে যে কিছু মদত নিয়ে, বাহ্যিক দিক থেকে বা বাইরে থেকে কিছু সাপোর্ট নিয়ে এসে ভেতরে একটা অভ্যুত্থানের চেষ্টা করা এবং সিস্টেম, অ্যান্টি সিস্টেম, এই দুটোর মধ্যে একটা কলিশন ঘটিয়ে নিজের জায়গাটাকে ইমপ্রুভমেন্টের চেষ্টা করা, সামগ্রিক আর্থসামাজিক এবং সামরিক যে পরিকাঠামো তার মধ্যে একটা বড় পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা, এটা দেখতে পাওয়া যেতে পারে। আবার অন্যদিকে যদি আমরা দেখি, এই মুহূর্তে বেশ কিছু নেগেটিভ এনার্জি, বলা যেতে পারে মঙ্গল, রাহু, এদের প্রভাব এটা কাজ করছে। জাস্ট ডিসেম্বরের 7 ডিসেম্বর এই সময় কিন্তু সমস্যা বাড়বে। এটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ সংলগ্ন যে জায়গাগুলো সেখানেও কিন্তু এই সমস্যা আসবে। যারা আমাদের দর্শক, ইন্ডিভিজুয়াল যে কোনো দর্শক যারা এই ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককেই বলি 7ই ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি এই টাইমটা মঙ্গল ধনুরাশিতে, এর উপরে শনির দৃষ্টি, এর উপরে বক্র বৃহস্পতির দৃষ্টি, এর উপরে কেতুর দৃষ্টি, শনির উপরে রাহুর দৃষ্টি, শনির উপরে মঙ্গলের দৃষ্টি, একটা কমপ্লিটলি ডিস্টার্বড সিচুয়েশন, একটা কমপ্লিটলি এমন সিচুয়েশন যেখানে ডিসিশন নেওয়া যায় না, যেখানে আমরা ছন্ন ছাড়া হয়ে আছি, যেখানে আমরা পীড়িত, আমরা কিছু অশুভ শক্তির জালে রয়েছি। এই সময় আমি কি করতে চাইছি, আমি কি ভাবছি, সেই ভাবনার মধ্যে অনেক নেগেটিভিটি কাজ করছে। তো এই অনেক নেগেটিভিটির মধ্যে বেশ কিছু মানুষ যাদের মধ্যে কালচার তুলনামূলকভাবে কম, যারা সন্ত্রাস পছন্দ করেন, তারা কিন্তু অ্যাক্টিভ, তারা চেষ্টা করবেন সিস্টেমকে ডিস্টার্ব করবার। কেন করবেন, করবার পরে কি হবে, এই সমস্ত কিছু বোধ তাদের মধ্যে নেই, কিন্তু তাদের একটাই উদ্দেশ্য, ডিস্টারবেন্সেস, ব্যবস্থা তাকে অব্যবস্থায় রূপান্তরিত করা। যেমন ভাইরাস, কম্পিউটার ভাইরাস, তার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে অ্যান্টি সিস্টেম জেনারেট করা, ডিস্টারবেন্সেস ক্রিয়েট করা, কিন্তু সেই ভাইরাস আছে বলেই অ্যান্টিভাইরাসের প্রয়োজনীয়তা রয়েছে। সেই অ্যান্টি সিস্টেম জেনারেটেড হওয়ার পরেই
মানুষ উপলব্ধি করবে সিস্টেমের প্রয়োজনীয়তা। তাই দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে যে প্ল্যাটফর্ম তৈরি করবেন সেটা মানুষ দেখতে পারবে, কিন্তু তার আগেই তার যে কাঠামো তৈরি হবে সেই কাঠামো কিন্তু পেরেক ঠোকে তৈরি হবে। এই পেরেক ঠোকা ব্যাপারটা কিন্তু পেইনফুল। খটাস খটাস করে আওয়াজ হবে, বাঁশের মধ্যে পেরেক ঢুকবে, বাঁশ ফাটবে, বাঁশ চিরবে। এদেরকে যদি আমরা সাধারণ মানুষ হিসেবে ধরি, তাহলে একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম তার উপরে উঠবার জন্য তার আগে কিন্তু অনেক বলিদান দিতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, তারপরে কিন্তু একটা ক্রিম ফেস পাওয়া যাবে। বাংলাদেশের মানুষকেও কিন্তু এটা ফেস করতে হবে। আর আমরা প্রথমেই বলেছি, মীন রাশির দেশ বাংলাদেশ, মিনেই শনি, মিনেই মঙ্গলের দৃষ্টি, মিনেই রাহুর দৃষ্টি। এবং সেই মঙ্গল কেমন মঙ্গল? এমন একজন মঙ্গল যার উপরে দৃষ্টি রয়েছে বক্রী বৃহস্পতির, যে পরিবর্তন চায়। মার্গী বৃহস্পতি পরিবর্তন চায় না, সে পরিবর্তনকে বাধা দেবে, কিন্তু বক্রী বৃহস্পতি সে পরিবর্তন করাবে। একটা নলেজেবল পার্সন, তার সব জ্ঞান রয়েছে, কিন্তু সেই মানুষটা সবসময় নতুন সিস্টেম পছন্দ করে, পাল্টে দেব, চেঞ্জ করে দেব। অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, যে প্রয়োজনে হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে, এমন একজন মানুষ হচ্ছে বক্রী বৃহস্পতি। তার উপরে দৃষ্টি রয়েছে কেতুর, মঙ্গলের উপরে, যে কনফিউজড, কিন্তু যার মধ্যে রয়েছে চরম কুটিলতা। মহাভারতের শকুনি একদম কুটিল, জটিল, জিলিপি নয়, অমৃতির মতো প্যাচ, আরও বেশি প্যাচ। সেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি যেমন প্যাচানো 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 প্যাচানো, সেরকম টাইপের প্যাচ, এবং প্যাচের মধ্যে ওয়েবস, যেখানে কোন দিকে যাব, কোন পথে হাঁটছি সে ছাড়া কেউ জানে না। এই রকম কিছু কূটনৈতিক ব্যক্তিত্ব তারা অ্যাক্টিভ হবেন। তারা অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশিটা চরমভাবে পীড়িত হবে। এই মীন রাশি পীড়িত হওয়ার সাথে সাথেই সাধারণ মানুষ বুঝবে, প্রয়োজনীয়তা অনুভব করবে, যে একটা এবার স্বস্তি চাই, অনেক তো হলো, আর কত সহ্য করব, এবার সিচুয়েশন সিস্টেম সঠিক হোক, এবার ইলেকটেড সরকার আসুক। আমরা ভালো ছিলাম, খারাপ ছিলাম, ভালো থাকি, খারাপ থাকি, বাট উই নিড এ প্রপার সিস্টেম। এই সিস্টেমের খোঁজ এটা তৈরি করতে বাধ্য করবে মঙ্গল, যে প্রসেসটা শুরু হবে ডিসেম্বর মাসে। এবং ঠিক 6 মাসের মাথায় এই সেই সিস্টেম কিন্তু পরিবর্তনের বীজ রোপণ করবে, যে পরিবর্তন আসবে 2026-এ। এবং বাংলাদেশের মানুষ নেতৃত্ব তারা বলছেন, আমরা ইলেকশন চাই। এই ইলেকশনটা হবে 2026-এ, এবং 2026-এ এই ইলেকশনের রেজাল্ট, ফ্রুটফুল পজিটিভ রেজাল্ট, সেটা বাংলার মানুষ দেখতে পাবে। আচ্ছা, সেটা তো মানে রেজাল্ট আসবে, তার ফ্রুটফুল রেজাল্ট পাবে, কিন্তু যখন এই যে পীড়িত পিরিয়ড যেটা আর কি, এই পিরিয়ডে রেমেডি কী আছে? কেন এই সময় তো মানসিকভাবে অস্থিরতা, মানে ইনডিসিশনে একটা থাকে না মানুষ, এই মুহূর্তের জন্য রেমেডি কী? মানে দুটো রেমেডি। একটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল, আমি খারাপ আছি, আমি কি করব, এটা ইন্ডিভিজুয়াল রেমেডি। তো সেটা প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা মানুষ ভিত্তিক হতে পারে, কিন্তু সেই রেমেডি কিন্তু আলটিমেট নয়। আমি ভালো আছি মানে আমার পাশের লোকটা ভালো আছে, তা নাও হতে পারে। এই ক্ষেত্রে সামগ্রিক শুভত্বের জন্য আমি একটা রেমেডি দেব, বা আমি একটা রেমেডি সাজেস্ট করব। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে বাস্তব অনুভব করতে হবে, প্রত্যেকটা মানুষকে ইতিহাস পড়তে হবে, আর প্রত্যেকটা মানুষকে মেডিটেশন করতে হবে। করে আমাদের মধ্যে যে আসরিক শক্তি, আমাদের মধ্যে যে ষড়রিপু, তার উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। এবং সবাইকে বুঝতে হবে যে আমার আত্মা, আমার দেহের মধ্যে যে সুপ্ত আত্মা, তাকে সুস্থ রাখার জন্য একটা প্রপার এনভায়রনমেন্ট দরকার। আমি যে ভালো চাইবো, অশুভ চিন্তা আলটিমেট হতে পারেন না, অশুভ চিন্তা সেটা আলটিমেট হতে পারে না। আর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই সময় বেশিক্ষণের নয়। অর্থাৎ এই যে খারাপ সময় বা ভালো সময় যেটা আছি, আমি ভালো আছি, আমি দুজনকে ডমিনেট করছি, আমি ভালো আছি, কিন্তু এটা ভালো সময়, এই সময় বেশিক্ষণের নয়। কিছুদিন পরেই ওই লোকটা পাওয়ারফুল হবে। আবার ঠিক যে লোকটা সে পীড়িত হচ্ছে, তাকেও আমি এই কথাটাই বলবো, শ্রীকৃষ্ণের বাণী, এই সময় কিন্তু বেশিক্ষণের নয়। তুমি আজকে পীড়িত হচ্ছ, রাইট, তুমি আজকে কষ্টে আছো, কিন্তু কালকেও তুমি কষ্টতে থাকবে এরকম নয়। কারণ গ্রহরা বলছে এতগুলো প্ল্যানেটারি পজিশন চেঞ্জ খুব কম সময়ে হয়েছে। এই যে রিসেন্টলি বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাটমসফিয়ারে ডিস্টারবেন্সেস চলছে, মানুষকে সহ্য করতে পারছে না, এটা তো চলতে পারে না। এটা একটা সার্টেন টাইম পর্যন্ত চলবে, তারপরে মানুষ নিজের মতো সিচুয়েশন ডেভেলপ করবে।
আজকে এই যে প্রত্যেকটা পরিবারে অশান্তি, মানুষ এটা নিয়ে থাকবে না। মানুষ পরিবর্তন পছন্দ করে, মানুষ সেই পরিবর্তন অনুযায়ী সিস্টেম পারচেস করবে বা সেই সিস্টেম ডেভেলপ করবে। তো বাংলাদেশের মানুষও নিজেদের মতো করে তাদের সিস্টেম ডেভেলপ করবেই। এটা চলতে পারে না কন্টিনিউয়াস ডিস্টারবেন্সেস। যদি কন্টিনিউয়াস ডিস্টারবেন্সেস চলতে থাকে তাহলে তার পরিণতি হচ্ছে আলটিমেট ডিস্ট্রাকশন, ধ্বংস। সেটা তো হতে পারে না। মানুষ তো রয়েছে, তার মধ্যে আমরা প্রথমে বললাম সিস্টেমের এগেনস্টে অ্যান্টি সিস্টেম ডেভেলপ করবে, অটোমেটিক্যালি করবে। ব্যবস্থা যখন চলতে থাকে একই গতানুগতিক ব্যবস্থা, তখন তার একটা বিপরীত ব্যবস্থা, সেটা সেই ব্যবস্থাই তৈরি করে। সারা জীবন ইতিহাস সাক্ষী আছে, আমাদের শাস্ত্র সাক্ষী আছে, সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে অব্যবস্থা তৈরি হয় এবং সেই অব্যবস্থা বা বিপরীত ব্যবস্থা সেটাই সিস্টেমের মধ্যে সন্তুলন ডেকে নিয়ে আসে। ফলে বাংলাদেশ সুস্থ হবেই, গ্রহরা বাংলাদেশকে সুস্থ করবে, সন্তুলিত করবে এবং মানুষ ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা, ভালো থাকার পথ মানুষ নিজে খুঁজে বার করবে। এবং এটা না হলে সিস্টেম তো চলতে পারে না, না হলে তো চরম ধ্বংস আসবে। সেটা হতে পারে না। আমাদের পুরাণ শাস্ত্র, আমাদের ইতিহাস, ভারতবর্ষ হচ্ছে বহু আক্রমণের সাক্ষী। আর্যদের থেকে শুরু করে দ্রাবিড়ীয় সভ্যতা থেকে আমাদের কাছে খবর আছে। তারপরে আর্যরা এসছে, তারপরে মুসলিম শাসকরা এসছেন, সুলতানি সমাজ এসেছে, মুঘলরা এসছে, শক আক্রমণ, তারপরে ব্রিটিশরা এসছে, ফরাসিরা এসছে, পর্তুগিজরা এসছে, হ্যাঁ, ডাচ তারা এসছে। বিভিন্ন এই আক্রমণ, ভারতবর্ষের এত কিছুর পরেও ভারতবর্ষ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং ধীরে ধীরে ভারতবর্ষ তার শক্তি বৃদ্ধি করছে। এবং এখন তো আমরা যেটা পেপারে দেখতে পাচ্ছি যে অস্ত্র রপ্তানিকারক দেশ, এটা কিন্তু একটা ব্যাপারটাই আলাদা। তাহলে এই যে সিস্টেম এবং তার মধ্য থেকে নতুন সিস্টেমের জেনারেশন, তো এটা কিন্তু ক্রমাগত উন্নতির দিকে ইন্ডিকেট করে। আর ইতিহাস উন্নয়নের সাক্ষী হতে পারে, তার গোড়ায় ধ্বংস, কিন্তু আলটিমেটলি উন্নয়ন আমরা পাবো। বাংলাদেশ এই ঘটনার সাক্ষী থাকবে এবং সম্পূর্ণ সুস্থ সিস্টেম, যেটা অবশ্যই আগের থেকে বেটার, সেটা জেনারেটেড হবে। মাঝখানে একটা আপস অ্যান্ড ডাউনস থাকে। আমরা একতলায় থাকছি, দোতলায় উঠবো, সিঁড়ি ছাড়া তো উঠতে পারবো না। তো সিঁড়িতে তো এটা রয়েছে স্ট্রাগল, ধাপে 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 ধাপে, ধাপ ছাড়া তো উপরে উঠতে পারবো না। ও যদি উঠতে চাই তাহলে হয় পড়বো, নয় কোমর ভাঙবে। তো সেই ধাপে ট্রানজিশন, ফেজ অফ ট্রানজিশন, সেখানে এখন তারা রয়েছে। তাদের এই ট্রানজিশন ফেজ, এটা আসবে জুনে। এটা নিয়ে তো প্রচুর মানে আছে আর কি। ওই কারণেই এই প্রশ্নটা আমার বারবার করে ঘুরে ঘুরে আসছিল। যাই হোক, মানে আপনার কাছ থেকে শোনবার পরে একটা আশার আলো দেখতে পেলাম, মানে আমি দেখতে পেলাম। আমার মনে হয় যে উপরে যারা শুনছেন তারাও ভীষণভাবেই আশাবাদী আর কি। যে আগামী বছর 2026 আপনাদের জন্য একটা নতুন সকাল আসছে। হ্যাঁ, একদমই। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। মা আদিশক্তির আশীর্বাদ ক্রমাগত বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।